আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 31 জনের মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চিকিৎসাধীন 9 জন। মহামারীতে অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির। হরিলুট বন্ধের আহ্বান। কালো টাকা নিয়ে বিএনপিকে নীতিকথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। রাজধানীতে একজন খুন। মাদক এলএসডির টার্গেটে তরুণ তরুণীরা। টিকটক হৃদয় ব্যাঙ্গালোরে আটক। ইয়াসের প্রভাবে কক্সবাজার উপকূল রক্ষা বাঁধের 80% ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার মিশনে উল্টো পরাজয়। ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় গুরুত্বপূর্ণ 10 পয়েন্ট হাতছাড়া টাইগারদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনায় দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 12,511। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 14,606টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও 1,358 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 7,96,343 জন করোনায় আক্রান্ত হলেন। 24 ঘন্টায় আরও 1,064 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,36,221 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.57, সুস্থ 92.45 আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.3%। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরা এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় রাজশাহীতে 9 জন ও চট্টগ্রামে 4 জন মারা গেছেন। চুয়াডাঙ্গায় মারা যাওয়া মোহসেনা বেগম ক্যান্সারের চিকিৎসা নিয়ে ভারত থেকে ফেরেন 21 মে। তারপর থেকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:40 মারা যান তিনি। মোহসেনা বেগমের বাড়ি দিনাজপুরে। দর্শনা চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন আরও 11 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জনের করোনা পজিটিভ ছিল। বাকি 5 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে 4 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অন্যদিকে নাটোর শহরে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। একদিনে 110 জনের নমুনা পরীক্ষায় 50 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় চট্টগ্রামে একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে। করোনা মুক্ত হওয়ার পর হঠাৎ বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার স্বাস্থ্যগত অন্যান্য অবস্থা ভালো। 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। 6 দিন পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে জরুরিভাবে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বেগম খালেদা জিয়া সেদিন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত 14 এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 9 মে তিনি করোনা মুক্ত হন। করোনা মুক্ত হলেও ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার জ্বর আসে বলে জানান বিএনপির মহাসচিব। গবেষণাধীন 75টি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা সেটা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে যে আপনার এগুলা, এবং গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। গবেষণা মহামারীর সময়ে পূর্ণাঙ্গ বাজেটের লক্ষ্য পূরণ হবে না জানিয়ে 6 মাসের অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, হরিলুটের অর্থ জায়েজ করতে বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন জীবিকা ও ঝুঁকি মোকাবেলার বাজেট দেওয়ার আহ্বান জানান তিনি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে দলের ভাবনা জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন ও জীবিকা রক্ষার বাজেট। থাকতে হবে ঝুঁকি মোকাবেলা ও ব্যবস্থাপনার দিক নির্দেশনা। এবারও আগামী অর্থ বছর 2021-22-এর জন্য
6,02,880 কোটি টাকার একটা বিশাল অবাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা, কারণ করোনার কারণে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আবার অনেকে মনে করেন অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে 3 বছরের মধ্যমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। এবারে বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি মোকাবেলার বাজেট। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন মির্জা ফখরুল। আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী। কোভিডকালীন সময়ে এত কালো টাকা কারা আয় করেছে জাতি তা জানতে চায়। জাতি জানতে চায় এরা কারা। বাজেটে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসার দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করতে হবে। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতাভিত্তিক উন্নয়ন ও করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। আসন্ন বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি, প্রবাসীদের আয়, বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে ফোকাসে রাখার পরামর্শ দিয়েছে বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কালো টাকা সাদা করার বিষয়ে বিএনপি মহাসচিবের মুখে নীতি কথা মানায় না। ক্ষমতায় থেকে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন কেন, তার জবাব আগে নিতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাবটা কি আপনার কাছে? একই সাথে আপনার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন, জিয়া রহমানেরও অর্থমন্ত্রী ছিলেন, খালেদা জিয়ারও অর্থমন্ত্রী ছিলেন, সাত্তার সাহেবেরও অর্থমন্ত্রী ছিলেন। তো সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না, নৈতিক অধিকার নাই। গ্যাং দ্বন্দ্বে রাজধানীতে আরেক কিশোর খুন। শনিরাখড়া এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রোজার মধ্যে মারামারি। 1 মাস পর এর প্রতিশোধ। বৃহস্পতিবার ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আরাফাতকে। সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর শনিরাখড়া ইস্টার্ন সিটি টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন আরাফাত সহ 3 বন্ধু। এমন সময় 10-12 জনের একটি দল সেখানে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে জখম করে আরাফাতকে। বয়সে সবাই কিশোর, মাত্র 15 সেকেন্ড সময় নেয় আরাফাতকে ঘায়েল করতে। গুরুতর অবস্থায় আরাফাতকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল থেকে রেফার করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে, কিন্তু পথেই মৃত্যু হয় কিশোর আরাফাতের। হামলার শিকার আরেক কিশোর জানায়, বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় প্রিন্স তানজিলের গ্যাং হামলা করে তাদের ওপর। ও স্মোক করতে করতে যাইতেছে, তখন আমাদের এলাকার সামনে দিয়ে তখন আমরা থাপুর থুপুর দিয়েছি। রোজার লকডাউনের সময় ওকে মারছি। তারপরে ঈদের অনেক দিন পরই মনে করেন যে কালকে রাত্রে ওরা হিট শুরু করে মারামারি শুরু করে দিয়েছে। 3 জন ছিল, 3 জন থাকার ভিতরে ওরে পাইছে সামনে, ওর বুকে একটা সামনে একটা পাড় দিছে আর পিছনে একটা পাড় দিছে, কানে একটা কোপ দিছে। এই ঘটনায় জড়িত 6 জনকে শুক্রবার আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে প্রতিশোধ নিতে এমন হামলা চালানোর কথা। একজন আবেদনকে থাপ্পড় মারছিল, পূর্ব বিরোধের জেরে গত রাত্রে তারা স্ট্যাপ করছে। আমরা 6 জনকে আটক করছি। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট আরাফাত একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ভয়াবহতা বিচারে লাইসার্জিক অ্যাসিড ডাইথালামাইড LSD মাদককে বলা হয় লাস্ট টেস্ট অফ ড্রাগ। গোয়েন্দারা বলছেন, নতুন এই মাদকটির টার্গেট এখন তরুণ তরুণী শিক্ষার্থীরা।
এই চক্রকে রুখতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান সমাজবিজ্ঞানীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের নির্মম মৃত্যুর ঘটনা তদন্তে ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড এলএসডির সন্ধান পায় গোয়েন্দারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কয়েক ছাত্রকে আটকের পর উঠে আসে আরও ভয়াবহ তথ্য। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসে মাদকটি দেশে এনে বিক্রি করা হয়। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। সর্বপ্রথম 2019 সালে কানাডা প্রবাসী এক নাগরিকের কাছ থেকে এলএসডি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি কুরিয়ার সার্ভিস বা ডার্কনেটে মাদক বিক্রির একটি ক্ষেত্র তৈরি হয়েছে। মাদক ব্যবসার ধরনটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আগে পার্সন টু পার্সন বিক্রি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে, ডার্কনেটের মাধ্যমে এই সকল এইগুলার দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, তারপরে সেগুলো তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন কুরিয়ার সার্ভিস যারা পরিচালনা করছেন তাদের সাথেও খুব নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সরকার কঠোর না হলে ভয়াবহ মাদক এলএসডি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত এই সমাজবিজ্ঞানীর। এলএসডি বলো, তারপর ইয়াবা বলো, আরও যা যা আছে, গাঁজা বলো, আফিম বলো, সব ঢুকছে। বাজার আছে বলেই, বাজার যদি না থাকতো তাহলে এগুলো ঢুকতো না। আর এখানে আইনের শিথিলতা আছে। এখন একমাত্র উপায় হচ্ছে সরকার যদি কঠোরভাবে দমন না করে, কোনো অবস্থাতে এটা কিচ্ছু হবে না, যে যত বড় বড় কথাই বলুক। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজেরও এগিয়ে আসার তাগিদ দিলেন ডক্টর নেহাল করিম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় টিকটক হৃদয় ও তার সহযোগী সাগর পুলিশের গুলিতে আহত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আলোচিত এই ঘটনায় বৃহস্পতিবার টিকটক হৃদয় সহ 5 জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। তাদের আটক করার বিষয়টি জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার হওয়া তরুণীর পিতা রাজধানীর হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ভারতে আটক হওয়াদের মধ্যে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। একই সাথে নির্যাতনের শিকার ওই তরুণীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হচ্ছে। এই ঘটনায় জড়িত সবাইকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভিকটিম এবং আসামিদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। পাশাপাশি ইন্ডিয়ায় ভিকটিমের সর্বশেষ অবস্থান সম্পর্কিত কিছু তথ্য আমাদের কাছে আছে। সেই সম্পর্কিত তথ্য দিয়ে ভিকটিমকে উদ্ধারে আমরা বেঙ্গালুরু পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতচিহ্ন কক্সবাজার উপকূলে। জেলার অন্তত ৮০% বাঁধই জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে লবণের মাঠ সহ চিংড়ি ঘের। চরম দুর্ভোগে উপকূলের প্রায় ১০ লাখ মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এখনও উত্তাল কক্সবাজারের সমুদ্র উপকূল। প্রবল জোয়ারে ভেসেছে কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও সেন্ট মার্টিন। বিধ্বস্ত বাঁধ দিয়ে জোয়ারের আসা যাওয়ায় চরম দুর্ভোগে উপকূলের লাখ লাখ মানুষ। আমাদের এলাকার মানুষ এখন অনাহারে মরে যাবে যদি আমাদের সরকার দ্রুত গতিতে এই কাজগুলো করার পদক্ষেপ না নেয়। এরা বাড়িঘরে রাত্রে থাকতে পারে না, বাড়িঘরের পাশাপাশি এমনকি খাস গাবাদি পশু পালন করতে পারে না। স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বেশি ক্ষতি হয়েছে মহেশখালীর মাতারবাড়ি, কুতুবদিয়ার সব ইউনিয়ন, সদরের খুরুশকুল, চৌফলদণ্ডি ও পোকখালী ইউনিয়নে। এসব এলাকার অন্তত 3 লাখ মেট্রিক টন লবণ ও অনেক চিংড়ি ঘের ভেসে গেছে। লবণ চাষ সব শেষ। হ্যাঁ, গরিব মানুষ তো এমনিও মরছে, আরো বেরোত ভেঙে অনেক লবণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মনে হয় এবছর এখানে আমরা ধানের চাষ করতে পারবো না। মনে করে খালুর ভোগের লবণ যতগুলো লবণ আছে সব। উপকূলের মানুষকে বাঁচাতে আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই বাঁধ নির্মাণের তাগিদ জনপ্রতিনিধিদের। যেখানে 2টা সুইচ গেটের প্রয়োজন সেখানে একটা মাত্র সুইচ গেট, তাও খুব ছোট।
পানি যাওয়ার জন্য। তো এখন পানি ঢুকলে এটা আর বের হয় না, জনগণের ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে। কল্পনা করে তারপরে এটার মেরামত করতে হবে। যদি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করতে দেরি হয় তাহলে আপাতত ইমার্জেন্সি বেসিস কিছু কাজ করতে হবে। বিধ্বস্ত বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ইয়াসির যে প্রভাব, আমরা সবাই যে একটা আশঙ্কার মধ্যে ছিলাম, আশঙ্কা ক্রমান্বয়ে বোধহয় আশঙ্কার জায়গাটা আমাদের কমে যাচ্ছে। ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই, সহায় সম্পদ হারানো অসহায় মানুষগুলো। বাংলাভিশন নিউজ ডেস্ক। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্বেগজনক পরিবর্তন ঘটছে বাংলাদেশের আবহাওয়ায়। এই পরিবর্তন আরও দ্রুততর হওয়ার পাশাপাশি আগামীতে বজ্রপাত সহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা আবহাওয়া বিভাগের। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমানের মতে, জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হতে পারে বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশগুলোর তৈরি কার্বন নিঃসরণের মাত্রা বাড়ার কারণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বরফ গলছে মেরু অঞ্চলের, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর এই বৈশ্বিক পরিবর্তনের চরম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। তবে নতুন তথ্য সহ আবহাওয়া বিভাগ ও জলবায়ুবিদরা দিচ্ছেন আরও শঙ্কার বার্তা। সম্প্রতি বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, গরমের তেজ অসহনীয়। আবার সবশেষ শীতেও অন্যবারের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। বৃষ্টির মৌসুমে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার ঘটনা। চট্টগ্রাম ও দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ ব্যতিক্রমধর্মী তাপপ্রবাহ। সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাতের বদলে তীব্র খরা। এগুলোকে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া বিভাগ। অতীতের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত আরও সহজ এবং সরলতর ছিল। রিসেন্ট টাইমে এই আবহাওয়াগত পরিস্থিতি অনেকটাই কিন্তু জটিল আকার ধারণ করেছে। আগামী সময়ে এই পরিবর্তন আরও কিন্তু দ্রুত আমরা লক্ষ্য করব। সমুদ্রের উচ্চতা উঠে যাওয়াতে লবণাক্ততা বাংলাদেশে ঢুকে গেছে, বহু মানুষ সেখান থেকে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। মানবিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের সমগ্র কাঠামো অনুযায়ী এই সব কিছুতেই ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানার তীব্র সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে এর দিক পাল্টে যায়। একেও জলবায়ুর চিরাচরিত নিয়মের ছন্দপতন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। বাংলাদেশ অঞ্চলে এই বৈশ্বিক পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবিষ্যতে এর প্রবণতা যত বৃদ্ধি পাবে, আমাদের যান মাল এবং সম্পদের জন্য ঝুঁকির পরিমাণ তত বেশি কিন্তু বাড়বে। অতীতে যতটা সহজে পূর্বাভাস দেওয়া যেত, বর্তমানে আধুনিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির মাধ্যমে কিন্তু এগুলোকে পূর্বাভাস প্রদান করা সম্ভব হচ্ছে না। এদিকে বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে জীবনমান অনেক নিচে নেমে যাবে দেশের 2/3 জনগোষ্ঠীর। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। করোনা দুর্যোগে চরমভাবে ব্যাহত হচ্ছে মাতৃ স্বাস্থ্যসেবা। অদক্ষ মিডওয়াইফ বা ধাত্রীর মাধ্যমে বাসাবাড়িতে সন্তান প্রসব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় মাতৃমৃত্যু প্রায় 30% বেড়েছে, জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দেশে বিদেশে আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মাতৃস্বাস্থ্য নিয়ে 2 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন জিয়াউল হক সবুজ। আজ দেখবেন প্রথম পর্ব। শুধু জীবন জীবিকা নয়, মহামারী আতঙ্কে বাধাগ্রস্ত হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবা। জাতীয় কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে দক্ষ ধাত্রীর হাতে হাসপাতালে সন্তান প্রসব 47 থেকে 85% উন্নীত করার টার্গেট থাকলেও করোনায় তা কমেছে 38%। নারী বিষয়ক জাতিসংঘের তথ্য বলছে, মহামারীর কারণে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় রয়েছেন 52% নারী। এ অবস্থায় বছরে নতুন সন্তান জন্ম দেওয়া প্রায় 25 লাখ মায়ের অনেকেই রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে প্রি অ্যাক্লামশিয়ার যে অবস্থাটা, এটা বেড়ে গেছে। মাতৃমৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। আমরা এখনও টের পাচ্ছি না। বাড়িতে যদি প্রসব হয়, যেহেতু আগে ছিল যে অর্ধেক প্রায় বাড়িতে হইতো, অর্ধেক হাসপাতালে, সেইখানে এখন সবচেয়ে হলো যে বাড়ির প্রসব অনেক গুণ বেড়ে গেছে। এসডিজির টার্গেট অনুযায়ী মাতৃমৃত্যু কমাতে দক্ষ ধাত্রীর হাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রেগনেন্ট মা যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে যে কিভাবে তারা এই সেবাগুলো পেতে পারে। হতে পারে সেটা প্রাথমিকভাবে ডিজিটালি, হতে পারে মোবাইল ফোনে কোনো অ্যাপের মাধ্যমে, এবং না পারতে হয়তো তারা ফিজিক্যালি কন্ট্যাক্ট করবে স্বাস্থ্যকর্মীর সঙ্গে। সমাজবিজ্ঞানীরাও বলছেন, করোনার এই দুঃসময়ে অন্তঃসত্ত্বা মায়েদের দিকে দিতে হবে বিশেষ নজর।
কমিটমেন্ট আছে গভর্নমেন্টের যে আমরা জিরো মর্টালিটি রেটে নিয়ে আসব। তাহলে এইটা আনতে গেলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির পাশাপাশি আমাদের যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশন আছে নারীর স্বাস্থ্য যত্নের প্রতি সেটা পাল্টাতে হবে। নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্যে প্রথম দরকার তার স্বাধীনতা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। একটি মেয়ে কখন বাচ্চা নেবে, সে কি খাবে, সে কোন প্রতিষ্ঠানে গিয়ে সন্তান প্রসব করবে, এই সিদ্ধান্তটা সে যেন নিতে পারে। নিরাপদ ডেলিভারি নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে পরিবহন সেবা পৌঁছাতে স্থানীয় সরকার ব্যবস্থায় আলাদা বাজেট বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। গভর্নমেন্টের জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থবছরের জন্য 2,25,324 কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ফাস্ট ট্র্যাকভুক্ত সহ বড় প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বাজেটে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, কোভিড সময়কে বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মনোযোগী হতে হবে সরকারকে। উন্নয়নের মাইলফলক বড় প্রকল্পগুলোতে গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,25,324 কোটি টাকার অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। পরিকল্পনা মন্ত্রী বলছেন, চলমান কয়েকটি প্রকল্পে বরাদ্দ কমানো হলেও বড় প্রকল্পে বিশেষ বরাদ্দ ও তদারকি থাকছে। প্রকল্প তো সবাই আমরা যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো আমরা পাশ করি, নাইলে আমরা পাশ করতাম না। তবুও এর মধ্যে কিছু কিছু আছে চমকপ্রদ প্রকল্প, যেমন পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল, দুটো নাম বললাম, আরও এইরকম আছে আমাদের ডাবল লাইন রেলওয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক বিচারে। এইগুলা যা টাকা চাইবে সেই পরিমাণ টাকা আমরা দিব, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। টাকার জন্য কোনো প্রকল্প থেমে থাকবে না। নতুন অর্থবছরের জন্য সরকারের এডিবি বরাদ্দ বিশ্লেষণ করলে দেখা যায়, পদ্মা সেতু সহ বড় 10 প্রকল্পের জন্য বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 43,478 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর সর্বনিম্ন পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের উপর জোর দিলেন বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা। যে অগ্রাধিকার যেগুলো দেওয়া হয়েছে 15টার মধ্যে 10টা সেক্টরেই কিন্তু 93%, এবং সেখানে পরিবহন খাত, বিদ্যুৎ জ্বালানি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যদি আমরা ধরি তাহলে প্রায় 60% সেখানে দেওয়া হচ্ছে। শুধু অগ্রাধিকারের দিক থেকে আমি সমস্যা দেখি না, আমি সমস্যা দেখি যে এগুলোর আমাদের যে বাস্তবায়ন করতে যে আমাদের যে দীর্ঘসূত্রিতা হয়, সেইটা আমাদেরকে এখন একটা রেজাল্টস বেসড মনিটরিংয়ের মাধ্যমে এটা আমাদের দেখতে হবে, মনিটরিং করতে হবে। মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ থেকে আসবে। এমনিতেই ব্যাংকিং সেক্টর কিন্তু বেশ অনেকটা চাপের মধ্যে আছে যে ইনসেন্টিভ প্যাকেজ বাস্তবায়ন করতে গিয়ে। এছাড়া ডোমেস্টিক ইকোনমি সেটাও কিছুটা আসলে সম্পৃক্ত হয়েছে। তো এই অবস্থাতে আসলে আগামী অর্থ বছরে ঝুঁকি নেওয়ার তেমন কোনো সুযোগ নেই। এখন আমাদের পুরো অর্থনীতি জুড়ে উন্নয়নের যে সমস্ত খাত, সেই খাতগুলোর দিকে যে এডিপি ইমপ্লিমেন্টেশন, সেটা যেন কোয়ালিটিটা ঠিক থাকে, সেটা আসলে আমাদেরকে একটু নজর দিতে হবে। কোভিড সময়টি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ তাদের। হিডেন আনএমপ্লয়মেন্ট আছে, আয় কমে গেছে। সো এই জায়গাগুলোকে মাথায় রেখে স্থানিক যে অগ্রাধিকার, সে অগ্রাধিকারগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে ছোট ছোট প্রকল্প নিয়ে, শ্রমঘন প্রকল্প যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই এডিপিটার একটা যে মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কর্মসংস্থান করে কোভিড থেকে বেরিয়ে আসা, সেটা আমরা করতে পারবো। কোভিডের কারণে বিশেষ করে যে মেগা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ছাড়া অন্য জায়গাগুলোতে অনেকটাই স্লথ গতি আমরা দেখতে পেয়েছি। যে আমাদের যে ভিশন 2041 এ যাওয়ার ক্ষেত্রে আমরা যে পুরো পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ট্র্যাক, সেই ট্র্যাকটা কিছুটা পিছিয়ে পড়েছে এবং আগামী অর্থবছরে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আগামী অর্থবছরের জন্য বরাদ্দ দেয় এডিপির আকার চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় 20,179 কোটি টাকা বেশি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরে এর উদ্বোধন করেন। আগামী বছরের শুরুতে আর্মি ফার্মার উৎপাদিত ওষুধ বাজারজাত হবে আশা করা হচ্ছে। 100 বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানটিতে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন,
সিরাপ, অ্যান্টিবায়োটিক, সাপোজিটরি, ইনহেলার সহ বিভিন্ন ওষুধ প্রস্তুত হবে। পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, অ্যান্টি ক্যান্সার, হার্বাল এবং অ্যাগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা থাকছে। এছাড়াও মেডিকেল ডিভাইস উৎপাদন করবে ফার্মাটি। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ গণতন্ত্র নাই। বিএনপি নেত্রী নিপুণ রায়চৌধুরীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এই অভিযোগ করেন তিনি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র না থাকায় দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, নারীর মর্যাদা নেই। এ কারণে বিএনপি নেত্রী নিপুণ রায়, সাংবাদিক রোজিনা নারী হলেও তাদের আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয়, যা লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সম্মিলিত বিরোধী দল গঠন করে আন্দোলন গড়ে তোলার কথাও বলেন বিএনপির এই নেতা। তবে নাম সর্বস্ব দলের কোনো নেতা নয়, বিএনপিকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বলেও জানান তিনি। জীবন দিয়ে আমরা এই বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠা করেছি, যেটি আজকে স্বৈর শাসকের আখড়া। এখানে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই। আপনার বোনটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাবে, ফিরে আসবে, তার কোনো নিরাপত্তা নাই। নববিবাহিত দম্পতি এমসি কলেজে গিয়েছিল, তাকে ছাত্রলীগের সোনার ছেলেরা ধর্ষণ করেছে। কই, এই সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে। তাদের টার্গেট হলো রোজিনার মতো সাংবাদিকেরা, তাদের টার্গেট হলো নিপুণ রায়ের মতো গণতন্ত্রকামী সাহসী নারীরা। আর কতদিন আমরা এদেরকে সহ্য করব? নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার অমানবিক। ক্ষমতায় টিকে থাকতে তারা সব ধরনের অন্যায় করে যাচ্ছে। তারই অংশ হিসেবে তারা দেশের মানুষকে গুম করে, হত্যা করে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। মান্না বলেন, কার্টুনিস্ট কিশোরকে জেলে নির্যাতন করা হয়েছে। লেখক মোশতাক ও হেফাজত নেতা ইকবালও মারা গেলেন, কিন্তু কোনো আওয়াজ কেউ তুলতে পারল না। সাংবাদিক রোজিনাকে আন্তর্জাতিক চাপে মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার। বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, বিরোধী মতের কোনো বক্তব্যকে সহ্য করছে না সরকার। অসংখ্য মানুষ গুম হলেও তাদের পরিবার ভয়ে প্রতিবাদও জানাতে পারছে না। কম মানুষ প্রতিবাদ করছে বলে সরকার তাদের আবেদন আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। বাংলা একাডেমির সদ্য প্রয়াত মহাসচিব কবি হাবিবুল্লাহ সিরাজী স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবলিশার্স ফোরাম কাটাবনের আয়োজনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শওকত আলী তারা। আলোচনায় অংশ নেন কবি তপন বাগচি, রেজাউদ্দিন স্ট্যালিন, আসলাম সানি, আমিরুল ইসলাম, আঞ্জির লিটন, শ্যামল পাল, প্রকাশক ওসমান গনি প্রমুখ। কবিতা পাঠ করেন নিপা চৌধুরী, শাহাদাত হোসেন নিপু। সূচনা বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন। স্মরণসভায় বক্তারা বাংলা একাডেমির মহাসচিব হিসেবে হাবিবুল্লাহ সিরাজীর ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি একজন কবি হিসেবে তার কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আরেক দফা দর বেড়েছে ভোজ্য তেলের। লিটার প্রতি 9 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 153 টাকায়। আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধিকেই দুষছেন ব্যবসায়ীরা। আর প্রতিযোগিতামূলক বাজার না থাকাকেই এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাগলা ঘোড়ার মতো লাগামহীন ভোজ্য তেলের দর। ক্যালেন্ডারের পাতায় মাসের ঘর না পেরোতেই এক লাফে দাম বেড়ে 144 টাকার সয়াবিন তেল প্রতি লিটার বিক্রির ঘোষণা আসে 153 টাকায়। বৃহস্পতিবার তেল পরিশোধন ও বিপণনকারী সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দর নির্ধারণ করে। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে পণ্যটির দর বাড়াতেই এমন সিদ্ধান্ত। গত কমাস ধরে তেলের দাম বাড়ছে, নতুন করে বাড়ায় আরও নাজুক অবস্থা সাধারণ ক্রেতাদের। বাজারে তেলের কোনো ঘাটতি নেই, তারপরও কেন এ দাম বৃদ্ধি? কেন বাড়তেছে, কেন, কি কারণ, কি অভাবটা কিসের? তেলের কি কোনো অভাব আছে? প্রোডাকশন কি আগের চেয়ে কমে গেছে? আগে ছিল লিটার 135 টাকা, আমরা বেচতেছি 140 টাকা। আর নতুন করে আবার 9 টাকা বলে বাড়ছে, কোম্পানি আমাকে মেসেজ দিছে, কিন্তু ওই নতুন মালটা আমরা এখনো পাই নাই। দাম কমাতে প্রয়োজনে ভ্যাট মওকুফের পরামর্শ ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। মূল্য বেড়ে গেলে সরকার সেখানে সাবসিডি দিয়ে প্রান্তিক ভোক্তাদের সুরক্ষা দেবে এবং টিসিবির মাধ্যমে সেটা সুরক্ষা দেবে। ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি বলছেন, দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানে ভোজ্য তেল আমদানিতে বেরিয়ে আসতে হবে গুটি কয়েক ব্যবসায়ীর চক্র থেকে। কম্পিটিশন তো নাই,
এই 7 জনের কাছে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ী ধারস্থ তথা সারা বাংলাদেশের ভোক্তা এই 7-8টা প্রতিষ্ঠানের কাছে আমরা দায়বদ্ধতা। ওনারা যদি 200 টাকা লিটার রেট করে আমাদের কিছু করেন না। বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম $1,460 হলেও সরকার নির্ধারিত দাম $1,100। নতুন দামের তেল বাজারে এলে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ভোজ্য তেলের বাজারে অস্থিরতার মধ্যে স্বস্তির খবর। নিয়ন্ত্রণে রয়েছে চাল সহ অন্যান্য নিত্য পণ্যের দাম। নতুন বোরো চাল আসায় দাম কিছুটা কমেছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে আসতে শুরু করেছে নতুন বোরো চাল। বছরের এই সময়টাতে চালের বাজার নিয়ন্ত্রণে থাকে। এবারও অনেকটা একই চিত্র। নতুন চাল বাজারে আসায় দাম কিছুটা কমেছে, তবে একই জাতের পুরনো চাল বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। সব মিলিয়ে বাজারকে স্থিতিশীল বলছেন চাল ব্যবসায়ীরা। ঈদের আগের দামটা আর এখনকার ঈদের পরেরটায় মোটা চালটায় কেজিতে 1.5 থেকে 2 টাকা বেড়ে গেছে, আর মিনিকেটটা অতটা বাড়েনি, বস্তায় 20-30 টাকা এরকম বাড়ছে। মোটামুটি কম ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে আবার 1-2 টাকা কেজি প্রতি বাড়তি দেখা যাচ্ছে। আমরা গত সপ্তাহে নাজিশাল কিনছি আপনার 53 টাকা 8 আনা, এই সপ্তাহে এখন বলতেছে আপনার 55 টাকা 8 আনা। বাজার বাড়তির আসলে কারণ খুঁজে পাই না, বাজারে বেচা কিনা নাই, একদম বাজার পাকা। কাস্টমার আপনার ঈদ ভাঙ্গা বাজার তো, আপনার ঢাকায় আসি সবাই এখনও পৌঁছায় নাই, বা আপনার মাসের শেষে বেতন পাইলে বাজারে আসবে, এখনও বাজার মোটামুটি ফাঁকা। কমেছে মুরগির মাংসের দামও। ঈদের আগ পর্যন্ত যে দামে বিক্রি হয়েছে সেই হিসেবে ব্রয়লার এবং সোনালী মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার তো বর্তমানে অনেক খারাপ, কারণ ঈদের আগে যে তুলনা মুরগি বেশি করছিলাম দামও একটু বেশি ছিল, এখন ঈদের পরে দামও কমছে, কিন্তু ওই পরিমাণ হিসেবে কাস্টমার নাই। বাজার আমাদের অনেকই খারাপ। ঈদের পরে বাজার একটু কমছে, কারণ আমরা অনেক বেচতেছি 30 টাকা 35 টাকা এরকম, 130 টাকা 35 টাকা ব্রয়লারটা, আর পাকিস্তানিটা বেচতেছি আমরা 220 টাকা 30 টাকা। প্রচুর আমদানি রয়েছে সবজির বাজারে, দামও কম। তবে অন্য শুক্রবারের তুলনায় বাজারে ক্রেতার উপস্থিতি ছিল কম। সবজি বিক্রেতাদের ধারণা, রাজধানীর অলিগলিতে ভ্যানে করে সবজি বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কমেছে। নাইম হাসান, বাংলাভিশন, ঢাকা। এবিসিসির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, করোনাকালে দেশের রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময় এসব প্রতিষ্ঠানে অভিযানের নামে হয়রানি চলছে। অভিজাত রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এবিসিসির সভাপতি। রাজধানী গুলশানের পিঙ্ক সিটির 8ম তলায় অবস্থিত রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, এবিসিসির পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী অপু বিশ্বাস উপস্থিত ছিলেন। রিও লাউঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে অতিথিরা 799 টাকায় মধ্যাহ্নভোজে 100 পদ খাবার গ্রহণ করতে পারবেন। নৈশভোজে 999 টাকায় 120টি পদের বাহারি খাবার গ্রহণ করতে পারবেন। একত্রে 550 জন অতিথি লাউঞ্জে খাবার গ্রহণ করতে পারবেন। 1 জুন থেকে রেস্টুরেন্টটি অনলাইনে খাবারের অর্ডার গ্রহণ করবে। বৌদ্ধ পূর্ণিমার স্মরণে 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মপূজা, অষ্ট উপকরণ সংঘদান ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহারের প্রতিষ্ঠাতা আশিন জিন রক্ষিত মাহাথের। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ, এই 3টি ঘটনাই ঘটেছিল একই দিনে। সেই স্মৃতি স্মরণে দিনটি উপলক্ষে প্রতি বছরই নানা রকম ধর্মীয় আয়োজন করেন বিহারের পরিচালক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনায় দেশে আরও 31 জনের মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চিকিৎসাধীন 9 জন। মহামারীতে অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির। হরিলুট বন্ধের আহ্বান। কালো টাকা নিয়ে বিএনপিকে নীতিকথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। রাজধানীতে একজন খুন, মাদক এলএসডির টার্গেটে তরুণ তরুণীরা। টিকটক হৃদয় ব্যাঙ্গালোরে আতঙ্ক। ইয়াসের প্রভাবে কক্সবাজার উপকূল রক্ষা বাঁধের 80% ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার মিশনে উল্টো পরাজয়। ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় গুরুত্বপূর্ণ 10 পয়েন্ট হাতছাড়া টাইগারদের।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।